আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ উপদেষ্টা। পরে তারা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুষলধারের বৃষ্টির মধ্যেও প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সেনানীদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। এই সময় বিহকলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর সব উপদেষ্টারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইতে সই করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কয়েকজন উপদেষ্টা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এই সরকারের ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শপথ নেবার পরদিন দপ্তর বন্টন হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টার। প্রধান উপদেষ্টা নিজের হাতে রেখেছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন রকুন উদ্দিন। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে প্রথমে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর শপথ নেন ১৩ জন উপদেষ্টা। বৃহস্পতিবার শপথ গ্রহণ হলেও তাদের দপ্তর বন্টন করে শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে আছে মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সড়ক পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, তথ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। ১৩ জন উপদেষ্টার মধ্যে ২টি মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাকি ১২ জনের সবাই পেয়েছেন একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেবার পর তাদের দপ্তর বন্টন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে তার দল। জুনাইদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। জুনাইদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ থানাসহ দেশের বিভিন্ন থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে। সেনাবাহিনীর সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে থানাগুলো চালু করা হয়। যেসব থানার অবকাঠামো নষ্ট হয়েছে, বিকল্প উপায়ে তা চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ বাহিনীর কাজের পরিবেশ নিশ্চিতে জনগণের সহযোগিতা চেয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানী তেজগাঁও থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিন থানা সুরক্ষার দায়িত্বে ছিল তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়দের সাথে আলোচনা করে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার কথা জানায় স্থানীয়রা। থানার কার্যক্রম ফিরে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ।
পুলিশকে আবার নতুন ফরমেশনে আনার জন্য কাজ করার আপনারা পরিবেশ তৈরি করে আপনাদেরকে দিতে হবে। অতএব আপনাদেরকে সবাই সুনাগরিক যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা প্রত্যেকটা থানাকে পুলিশের জন্য কাজের উপযোগী করে দিবেন। সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন থানাগুলো চালু হয়েছে। নাটোরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে সাদা পোশাকে অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়াও নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার সদস্যরাও। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুরের বেশিরভাগ থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পুলিশ সদস্যদের সহায়তা করছেন সেনাবাহিনীর সদস্যরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, পাকিস্তান ও ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই অভিনন্দন বার্তা দিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সাথে তারা কাজ করতে প্রস্তুত। এছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লাফাভে শপথে যোগ দিয়েছিলেন বলেও জানান মিলার। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভকামনা জানিয়েছেন। লিখেছেন, বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করেন তিনি। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা জানিয়েছেন। এবার বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থী ও জনতা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ জানান তারা। এ সময় ছাত্র জনতা প্রত্যাশা জানান, সবার সহযোগিতা পেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করে দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে। তবে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও নতুন করে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার কারওয়ান বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে নামে শিক্ষার্থী ও জনতার বেশ কয়েকটি দল। এ সময় তারা নিত্যপণ্যের বাড়তি দামের কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। পণ্যের কেনা দামের পাকা রসিদ দেখাতে না পারায় বাকবিতণ্ডায় জড়ান অনেক খুচরা বিক্রেতার সাথে। এ সময় শিক্ষার্থীরা বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি বাজারকে সিন্ডিকেট মুক্ত করাটা এখন অগ্রাধিকার তাদের। খুচরার দোকানে খুচরা যে বিক্রিগুলো করতেছে সেগুলো হচ্ছে অনেক বেশি একটা ডিসটেন্স কাজ করতেছে। এগুলো হচ্ছে আমরা মেইনটেইন করে ফেলবো। দোকানদারগুলো যেন হচ্ছে অতিরিক্ত দাম না নিতে পারে, এজন্য আমাদের আর কি ক্ষুদ্র চেষ্টা। মুরগিওয়ালাদের কাছেও নাকি চালান নাই, তাদের ব্যবসার কোনো ইয়া নাই। তারা কত করে বিক্রি করতেছে, কেউ 600 লেখে তো কেউ 170, কেউ 180। আর যে জায়গায় দামের কোনো হেরফের আছে বা যারা এটা নিয়ে এখনো সিন্ডিকেট করতেছে তাদের দোকান বন্ধ করে আমরা চেষ্টায় আছি। ছাত্র জনতার এই বাজার পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সাধারণ ভোক্তারা বলেন, সর্বপ্রথমেই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। যেহেতু এখন কোনো সিন্ডিকেট নাই, আর সিন্ডিকেট থাকলেও জনতার যে রোষানল বোঝা গেছে, তো সেখানে যদি তারা যদি এই সিন্ডিকেট বিরোধী বা সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে দ্রব্যমূল্য অবশ্যই সহনীয় অবস্থা থাকবে। দলীয় লোকরাই তো সিন্ডিকেট করে, যেহেতু এটা নির্দলীয় সরকার সেই হিসেবে সিন্ডিকেট ভাঙতে পারবে বলে আমরা আশা করি। অন্যদিকে বাজারে আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। ভালো মানের মিনিকেটের কেজি এখন 72 টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা দাম বেড়ে 28-এর কেজি বিক্রি হচ্ছে 56 টাকায়, আর স্বর্ণার কেজি এখন 54 টাকা। মোটা চালের দামে একটু বাড়ছে, আপনি বেশি ঘন্টা করলে প্রত্যেক মোটা চালের দামে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। ক্যারিং চার্জ বেশি, আর কিছু কিছু মিলাররা আছে এরা বস্তা প্রতি 50 টাকা বাড়াই দিছে, 100 টাকা বাড়াই দিছে, এই জন্য চালের দামটা বেশি। তবে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালির কেজি বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি মুরগি মুরগি এখন মোটামুটি সব জায়গা থেকে আসতেছে, মুরগি অ্যাভেলেবেল মুরগি আছে, দামও একটু অনেক কমছে মোটামুটি। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কমতির দিকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ আশা করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করবে নতুন সরকার। এ সময় সব হত্যারও বিচার দাবি করেন তিনি। সকালে বনানীতে এক সংবাদ সম্মেলনে মুজিবুল হক চূর্ণ এসব দাবি জানান।
পুলিশ বাহিনীকে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি পূরণ করে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা করা হোক। আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং একই সাথে সকল মিল, কারখানা, ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা বিধান করে যাতে কর্মকাণ্ড চালাতে পারে তার ব্যবস্থা করা দরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রকুন, বৈঠক কি শুরু হয়েছে? এ বিষয়ে আপনার কাছে আর কি ধরনের তথ্য আছে? হ্যাঁ, আসলে এখানে আজকে যে তাদের কর্মসূচি ছিল, জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে তারা যে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে 13 জন উপদেষ্টা, সেই শ্রদ্ধা নিবেদন শেষেই আসলে তারা চলে আসেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এটি আসলে এখন প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে তারা চলে আসেন এবং তারপর থেকেই আসলে তারা এখানে বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে বিষয়টি আপনাকে বলে রাখা দরকার যে এর মাঝে নামাজের বিরতি ছিল এবং দুপুরের যেহেতু খাবারের সময় সেটিরও বিরতি ছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বৈঠক তারা শেষ করেছেন কিনা এই বিষয়ে এখনও আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু এখন পর্যন্ত এইখান থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেখান থেকে কোনো উপদেষ্টাকে আমরা বের হয়ে আসতে দেখিনি। অর্থাৎ এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী অপেক্ষমান আছি তারা ধারণা করছি যে এখনই বৈঠকটি চলছে। আর আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে আসলে যেহেতু একটি নতুন সরকার গঠন হচ্ছে, সেই সরকারে আসলে কি কি বিষয় থাকতে পারে, কিভাবে কাজ শুরু করবেন তারা, এক ধরনের দেশের যে তারা গতকালই বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আছে দেশের, সে বর্তমানে সেটিকে কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে আরও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা তাদের প্রথম কাজ হবে, অন্যতম কাজ হবে তারা বলেছিলেন। তো সেই বিষয়টি সহ আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েই তারা আলোচনা করছেন বলে এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা ধারণা করছি। এছাড়াও কবে থেকে তারা সচিবালয়ে অর্থাৎ কার্যালয়ে যাবেন, অফিস শুরু করবেন, কিভাবে কি করবেন, এই ধরনের, অর্থাৎ নতুন সরকার যেভাবে যাত্রা শুরু করে সেই যাত্রায় আসলে কি কি ধরনের পদক্ষেপ শুরুতে নেওয়া হতে পারে এবং একই সাথে কার কার্যক্রম, কার ভূমিকা কি হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা চলছে বলেই আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু 3 জন উপদেষ্টা আসলে শপথ নিতে পারেন নাই। তারা গতকাল যখন শপথ অনুষ্ঠান হয় তখন রাজধানীর বাইরে ছিলেন। তারাও কবে শপথ নেবেন তারা দেশে ফেরার পর, সেটিও একটি বিষয়। তো এই ছিল মোটামুটি এখানকার অবস্থা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।